রাহিতাকে পাশে বসিয়ে একটি দীর্ঘশ্বাস ফেলে স্বপ্নিলের অতীত সম্পর্কে বলা শুরু করে দিলেন দিলারা বেগম। শুরু করলেন ছেলের জীবনের বৃত্তান্ত। তোর হয়তো এখন এগুলো শুনতে খারাপ লাগবে, কিন্তু সত্যিটা অস্বীকার করার উপায় নেই এই মুহূর্তে, আমার কাছে তাই বলতে হচ্ছে। আসলে স্বপ্নিলের জীবনে তোর আসার আগে একজন ছিল যাকে ও ভীষণ ভালোবাসতো। মেয়েটার নাম ছিল আনিকা, সম্পর্কে আমার এক বোনের মেয়ে, স্বপ্নিলের কাজিন। ওদের দুজনের মধ্যে দীর্ঘ 3 বছরের প্রেমের সম্পর্ক ছিল। শুরুতে আত্মীয়দের মধ্যে আমরা এ বিয়ে মেনে নিতে না চাইলেও পরে স্বপ্নিলের জোড়াজুড়িতে 2 পরিবার মেনে নিতে এক প্রকার বাধ্য হয়। পাগল ছিল আমার ছেলেটা ওর জন্য। আনিকা এত তাড়াতাড়ি বিয়ে করতে চাইছিল না, কিন্তু পরে স্বপ্নিলের জিদের কাছে হার মানে সে। এ মাসেই ওদের বিয়ে হওয়ার কথা ছিল, এবং সেটাও শুধু স্বপ্নিলের ইচ্ছায়। কিন্তু এরই মাঝে হুট করে কি যেন হয়ে গেল, চোখের পলকে সব উলটপালট হয়ে যায়। এ মাসের শুরু থেকেই আনিকা আচমকা ভীষণ অসুস্থ হয়ে পড়ে। তারপর হুট করেই মেয়েটা মারা যায়। ভাগ্নির মৃত্যুর কথা বলতে চেয়ে এতক্ষণ ধরে রাখা অশ্রুকে আর চাপিয়ে রাখতে পারেননি দিলারা বেগম। আঁচলে মুখ ঢেকে অশ্রু লুকাতে ব্যস্ত হয়ে পড়লেন। অপরদিকে রাহিতা এসব শুনে শুদ্ধ হয়ে গেল শুধু। এ মুহূর্তে কী ধরনের রিয়াকশন দিবে ভেবে উঠতে পারছে না সে। চুপচাপ বুকের বাঁ পাশে এক অদ্ভুত চিনচিনে ব্যথা উপলব্ধি করল শুধু। সে তো কালকেই স্বপ্নিলের কাছে শুনেছে তার প্রাক্তন ছিল। তবু এ জানা বিষয় শুনে আবার কেন এত কষ্ট হচ্ছে ওর? স্বপ্নিল অন্য একজনকে উত্তরটা সে জানে না। হয়তো স্বপ্নিলকে মন থেকে নিজ স্বামীরূপে মেনে নেওয়া, তার জীবনের অন্য কারণও উপস্থিতির কথা শুনতেও কষ্ট হচ্ছে ওর। একটি দীর্ঘশ্বাস ফেলে ভাবে রাহিতা। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে করুণ কণ্ঠে প্রশ্ন করে, আপনি যখন সব জানতেনই তখন কেন আমাকে ওনার জীবনে নিয়ে এলেন মা? যেখানে উনি নিজেই আমাকে চাননি তার জীবনে, সেখানে আপনার কারণে এভাবে আমার সাথে একটা অনিশ্চিত সম্পর্কে বেঁধে আছেন তিনি। আমার খুব কষ্ট হয় যখন দেখি তিনি মুখ ফুটে কাউকে কিছু বলতে পারেন না, মনের কষ্টগুলো ভেতরেই চাপা রাখেন। আমি জানি রে মা, সব দোষ এখানে আমার। আমি তোকে, তোর পরিবারকে অন্ধকারে রেখেছি। নিজ ছেলের জীবনে নতুন করে আশার আলো দেখার জন্য তোর থেকে কথা লুকিয়ে তোর সাথে অন্যায় করেছি। স্বার্থপরের মতো এই কাজ করার জন্য আমি লজ্জিত, কিন্তু বিশ্বাস কর, আমার কাছে ওই মুহূর্তে আর কিছুই মাথায় আসেনি। কিছুটা থেমে আবার বলেন, তুই জানিস আনিকা মারা যাওয়ার পর স্বপ্নিল কতটা ভেঙে পড়েছিল? বাবা মারা ছেলেটা আমার কোনো দিন নিজের কোনো দায়িত্বকে অবহেলা করেনি। সব সময় আমারও নিজের বোনের দিক তাকিয়ে হাসি মুখে সব দায়িত্বের বোঝা ঘাড়ে নিতে প্রস্তুত ছিল সে। ওই প্রথম আমি স্বপ্নিলকে এতটা ডিপ্রেশনে দেখি। শুরুর দিকে তেমন খেয়াল না করলেও একদিন লক্ষ্য করি সে খামখেয়ালে ব্লেড দিয়ে হাত কাটার চেষ্টা করছে। ওই দৃশ্য দেখে আমার মাথা ঘুরে ওঠে। এরপর চুপিসারে আমাদের পরিচিত এক সাইকিয়াট্রিস্ট এর সাথে এ ব্যাপারে কথা বলি। তখন তিনি বলেছিলেন যে হয়তো এ ধাক্কাটা স্বপ্নিল মেনে নিতে পারেনি। ও প্রচণ্ড ডিপ্রেশনে পড়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে, তাই এমন কিছু করতে যাচ্ছিল। তখন ডক্টর নিজেই আমাকে পরামর্শ দেন ওকে সময় দিতে এবং সম্ভব হলে ওর জীবনে কাউকে নিয়ে আসতে, যাতে সে পুরনো ক্ষত ভুলে নতুন করে ভালোবাসাকে আঁকড়ে ধরে পুনরায় বাঁচতে শিখে। তাই বলে আপনি ওনাকে কেন সময় না দিয়েই, না এভাবে হুট করে বিয়ের সিদ্ধান্ত নিয়ে নিলেন মা? জানেন, আমার শুরু থেকেই সন্দেহ হচ্ছিল যখন আপনি বিয়ের ব্যাপারে এত তাড়াহুড়ো করেন। কিন্তু আমার বাবা মা খুব বিশ্বাস করেছিল আপনার ওপর। বাবা আমার শ্বশুরের খুব বিশ্বস্ত বন্ধু ছিলেন নাকি, তাই তো বাবাও বেশ আগ্রহে রাজি হয়ে যান এ বিয়েতে। কিন্তু আফসোস, দিন শেষে আমার সন্দেহটাই সত্যি প্রমাণিত হলো। উনি আমায় মন থেকে বউ হিসেবে মানেন না। হয়তো কোনোদিন মানবেন কি না আমি তাও জানি না। ধরা গলায় কথাগুলো বলতে যেয়ে কেঁদে ফেলে রাহিতা। ভীষণ কষ্ট হচ্ছে তার আজ, খুব জ্বালাপোড়া করছে মনে। সে ভেবেছিল শুধু নাটক সিনেমায় এরকম হয়, কিন্তু এটা তো বাস্তব। তার নিজের জীবনেও যে এরকম কিছু হবে তা যে কল্পনাতীত ছিল তার কাছে। হুট করে সব কিছু জেনে নিজেকে সামলানো যেন দুষ্কর হয়ে যাচ্ছে তার পক্ষে। রাহিতাকে কাঁদতে দেখে এতক্ষণের অনুতাপ যেন মুহূর্তেই বেড়ে গেল দিলারা বেগমের। কাছে এগিয়ে দুহাতে চোখের পানি মুছে দিয়ে রাহিতার হাত দুটো নিজের হাতে নিয়ে বললেন, কষ্ট হচ্ছে না খুব? আমি জানি তোর খারাপ লাগবে,
এ ভয়েই এ কদিন তোকে কিছু বলিনি। আমি নিজেও স্বপ্নিলকে সময় দিতে চেয়েছিলাম রে মা, কিন্তু ওই যে পরিস্থিতি, সেটা নিজের হাতে থাকে না সব সময়। তোদের বিয়ের দিনই বিয়ে হওয়ার কথা ছিল স্বপ্নিল ও আনিকার। আমি জানতাম ওই দিন স্বপ্নিল একা থাকলে নিশ্চয়ই আরও কিছু পাগলামি করত, তাই তো উপায় না পেয়ে তার সপ্তাহখানেক আগে তোদের বাড়ি গিয়ে সব কিছু বলে কথা পাকা করে আসি। তোর বাবা চেয়েছিল বিয়ের আগে স্বপ্নিল তুই একজন আরেকজনের সাথে কথা বল, কিন্তু আমি ইচ্ছে করেও ব্যস্ত থাকার বাহানা দিয়ে বিয়ে পর্যন্ত বিষয়টাকে গড়াই। আমাকে তোর এ মুহূর্তে খুব স্বার্থপর মনে হচ্ছে না রাহি? হয়তো আমার জায়গায় থাকলে বুঝতি নিজের ছেলেকে প্রতিনিয়ত ধুকে ধুকে মরতে দেখার কষ্ট কীরূপ। বিয়ানদের কিছু বলিস না রে মা, আমার তাদের সামনে দাঁড়াতেও ভীষণ লজ্জা লাগে। স্বপ্নিল আমায় বারবার বলেছিল সবকিছু জানিয়ে তারপর বিয়ে ঠিক করতে, কারণ ও জানতো এমন করলে হয়তো তোর বাবা মা এ বিয়েতে রাজি হতেন না। কিন্তু আমি তা করিনি। সবার অগোচরে নিজের ছেলের অন্ধকার জীবন আলোকিত করতে আমি তাদের মেয়েকে অন্ধকারে ঠেলে দিয়েছি, এটা কোনো মা বাবাই মানবে না। শাশুড়ির কথায় তাচ্ছিল্য ভর করে রাহিতার মনে। এজন্যই হয়তো স্বপ্নিল ভেবেছিল সে সব জেনে শুনে তাকে বিয়ে করেছে, আর এ কারণেই তাকে লোভী বলছিল কাল। সাথে সাথে বিষণ্ণ মনে চেপে ধরে আফসোস তার ভাগ্যের ওপর। হতাশ মনে সে প্রশ্ন করে নিজেকে, কেন আমার সাথে এমন হলো? আমি তো সত্যিই তাকে ভালোবেসেছিলাম। যদি তাকে আমারই হতে হতো, তবে নিয়তি কেন তার জীবনে আমার আগে অন্য কাউকে এনেছিল? মনের প্রশ্ন মনেই থেকে যায়, কোনো উত্তর মিলে না তার। শাশুড়ির প্রশ্নে রাহিতা গমগমে গলায় প্রশ্ন তোলে, আর যদি উনি আমাকে কোনোদিনও ভালো না বাসেন, আমায় মন থেকে না মেনে নেন, তবে কি হবে মা? আমার জীবনটা কি নষ্ট হবে না? রাহিতার এমন কণ্ঠ শুনে অজানা ভয়ে ঈষৎ কেঁপে উঠলেন দিলারা বেগম। তাই তো এ কথা তো তিনি ভেবে দেখেননি। আবেগের বশে ছেলের জীবনে মেয়েটার আনলেন তো ঠিকই, কিন্তু এই সম্পর্কের শেষ পরিণতি কি হবে সে সম্পর্ক তো কেউই নিশ্চিতভাবে বলতে পারবে না। জিভ দিয়ে শুষ্ক ঠোঁট ভিজিয়ে আচমকা রাহিতাকে প্রশ্ন করেন। কিন্তু তুই তো ভালোবাসিস স্বপ্নিলকে। হঠাৎ শাশুড়ির মুখে এমন প্রশ্ন শুনে চমকে ওঠে রাহিতা। বড় বড় আখিরদ্বয় পিঠ পিটিয়ে কিছু বলার আগেই দিলারা বেগম পুনরায় বলেন, ভাবছিস আমি কিভাবে জানি, তাই তো? অপ্রস্তুতভাবে শাশুড়ির মুখের দিক তাকাতেই তার চাহনি দেখে দিলারা বেগম মৃদু হেসে বলেন, মনে আছে একদিন আমি একাই তোদের বাড়িতে যাই, বরাবর স্বপ্নিল আমায় নিয়ে গেল। ওই দিন আমি একা গিয়েছিলাম। সেদিন আমি তোকে লক্ষ্য করি, সবার মাঝে থাকলেও তোর চোখ বারবার দরজার দিকে যাচ্ছিল। এক মনে খুঁজে যাচ্ছিলি স্বপ্নিলকে। সে সময় তোকে দেখে মনে মনে আফসোস করেছিলাম যে কেন আমার ছেলে সিঙ্গেল হলো না। তোকে বরাবর ছেলের বউ করার ইচ্ছা ছিল তোর শ্বশুরের, কিন্তু আমার ছেলেটাই অন্য একজনকে মন দিয়ে বসেছিল, তাই আমাদের কিছু করার ছিল না। এজন্য তোর ব্যাপারটা আমি তখনই মাথায় থেকে বাদ দিই। কিন্তু পরে আনিকা যাওয়ার পর যখন আমি ভাবছিলাম স্বপ্নিলের এই অবস্থায় কি করা যায়, তখন হঠাৎ তোর কথা মাথায় আসে। হয়তো ওকে অন্য কারোর সাথে বিয়ে দেওয়া যেত। আমার যোগ্য ছেলের জন্য মেয়ে পাওয়া খুব একটা কঠিন হতো না, কিন্তু ওরা সবকিছু জানার পর ওকে মন থেকে ভালোবাসতে পারতো না তোর মতো। আমি জানতাম তুই ওকে আগে থেকেই পছন্দ করিস। ওর জন্য তোর ভালোবাসা তোর চোখে ভাসতো, আর ভালোবাসার মানুষের সাথে বিয়ে করতে কে না চাইবে। এজন্যই আমি জানতাম তুই এ বিয়েতে রাজি হবি। বাকি থাকলো স্বপ্নিলের কথা, ওকে আমি নিজের মতো করে বিয়ের জন্য মানিয়ে নিই। আমার মনে হয়েছিল স্বপ্নিলের ছন্নছাড়া জীবনে পুনরায় ভালোবাসা আসলেই সে আবার আগেরকার ন্যায় হয়ে যাবে। আমার বিশ্বাস একদিন তোদের সুখের সংসার হবে। আমি প্রতিটি মোনাজাতে এটাই প্রার্থনা করি, যাতে আমার ছেলে তোকে ভালোবাসে, তোর সংস্পর্শে নতুন করে বাঁচতে শিখে। ওনার কথা চুপচাপ মনোযোগ দিয়ে শুনল রাহিতা, তবে কোনোরূপ অনুভূতি প্রকাশ করতে সক্ষম হলো না। তার স্থবির হয়ে যাওয়া মন ও মস্তিষ্ক রাহিতাকে নীরব দেখে মনের ভার হালকা হলো না দিলারা বেগমের। কিছু একটা ভেবে জোরে এক শ্বাস ফেললেন তিনি। অতঃপর শীতল কণ্ঠে রাহিতার উদ্দেশ্যে বললেন, দেখ রাহি, স্বপ্নিল খারাপ ছেলে না, এটা তুই নিজেও জানিস। ও কাল রাগের বশে তোকে কিছু বলে থাকলেও ওকে একটু ঠান্ডা হতে দে। দেখবি তোর সব দায়িত্ব স্বেচ্ছায় নেবে, তোর আদর যত্নের কমতি হতে দিবে না। শুধু দরকার একটুখানি সময়। আমি যে সময়টা না দিয়েই ওকে এ বিয়ে দিয়েছি, সে সময়টা তুই ওকে দে। আমি জানি তুই নিরাশ হবি না। আর একটা কথা, তোর পাশাপাশি আমিও লক্ষ্য রাখবো স্বপ্নিলের উপর। যদি আমার কখনো মনে হয় স্বপ্নিলের আচরণে পরিবর্তন আসেনি,
সে তোকে মেনে নিতে চাইছে না বা তোর সাথে খারাপ আচরণ করছে, তবে তুই চাইলে আমি স্বেচ্ছায় তোকে ওর থেকে আলাদা হওয়ার সুযোগ দিব। তোর বাবা মার সব অভিযোগ মাথা পেতে মেনে নিব, তবুও তুই এখন অন্তত তাদের কিছু বলিস না মা, আমার অনুরোধ। শাশুড়ির মুখে এমন কথায় থম মেরে বসে থাকে রাহিতা। শুধু অদ্ভুত হাহাকার ও দীর্ঘশ্বাস আছড়ে পড়ে হৃদয়ে। কাল সকাল পর্যন্ত তার জীবনটা কত রঙিন ছিল, আর আজ এমন পরিণতি। জীবন নামক স্রোত হুট করে মানুষকে কই থেকে কই ভাসিয়ে নিয়ে যায় কেউ বলতে পারে না। শাশুড়ির কথায় মাথা নাড়িয়ে ওনার থেকে অনুমতি নিয়ে রুম ত্যাগ করে সে। আপাতত তার প্রচণ্ড মাথা ব্যথা করছে। অত্যাধিক চিন্তায় নিউরনে নিউরনে ঝড় উঠেছে যেন হঠাৎ করেই। রাহিতার যখন ঘুম ভাঙল তখন বাজে 11টা। এতক্ষণে হয়তো বাসার সবাই খেয়ে দিয়ে ঘুমিয়েও গেছে। সবাই বলতে রাহিতার শাশুড়ি ও ননদ সামিরা। রাহিতা ডিনার করবে না আগেভাগে বলে দেওয়ায় তাকে ঘুম থেকে ডাকতে আসেনি কেউ। রুমে আশেপাশে তাকিয়ে দেখে স্বপ্নিল নেই। এত রাতেও ফেরেনি কেন, অবাক হয়ে ভাবে সে। বিছানা থেকে উঠেই এসব ভাবতে ভাবতেই পা বাড়ালো রুম থেকে বের হওয়ার জন্য। এমন সময় বারান্দা থেকে আসা উটকো গন্ধে সন্দেহান্তীন পায়ে এদিক সেদিক যায় রাহিতা। আদা ভেজানো দরজা পুরোপুরি খুলে বারান্দায় প্রবেশ করতেই দৃষ্টিগোচর হয় সিগারেট খাওয়া স্বপ্নিলকে। চাঁদের দিকে মুখ করে একের পর এক ধোঁয়া ওড়াচ্ছে সে। বিরক্তিতে মুখ কুঁচকে আছে রাহিতার। লোকটাকে বারণ করেছিল এসব ছাইপাশ খেতে, সে তবুও তার কথা শোনে না। পরক্ষণেই ভাবলো হয়তো বউ বলে মন থেকে মানে না দেখেই তার কথার গুরুত্ব দেয় না। এসব ভেবে তাচ্ছিল্যের সাথে স্বপ্নিলের পাশে গিয়ে চুপচাপ দাঁড়ালো রাহিতা। কখন এসছেন? কিছু জিজ্ঞেস করেছি। বলার প্রয়োজন মনে করছি না। ও, আশাহতভাবে কথাটা বলে অভিমানী চোখে স্বপ্নিলের দিকে তাকালো সে। সে জানে পাশে দাঁড়ানো মানুষটা তার অভিমানের কদর দিবে না, তবুও কেন যে সে নিজে থেকে তার খোঁজ খবর নিতে যায় রাহিতা নিজেও জানে না। হয়তো ভালোবাসে বলে তাই। নির্বিকারভাবে সিগারেট শেষ টান দিয়ে হাত থেকে তা ফেলে দেওয়ার আগে আনমনেই একবার পাশে দাঁড়ানো রাহিতার দিকে চোখ গেল স্বপ্নিলের। চোখ সরিয়ে নিতে যেও এক অদ্ভুত দৈব বলে চোখ ফিরিয়ে নিতে সক্ষম হলেন না। অভিমানী চোখে আকাশের বুকে জেগে থাকা চাঁদের দিক তাকিয়ে আছে রাহিতা। আখি কোটর খানিকটা টলমল করছে পানিতে। আচ্ছা, সেও কি তার মতো আকাশের সাথে নিজের দুঃখের কথা বলছে, চাঁদের কাছে অভিযোগ করছে? প্রশ্ন জাগে স্বপ্নিলের মনে, এবং প্রশ্নটা জাগতেই এক অদ্ভুত অনুভূতি জাগে তার মনে। হঠাৎ করেই স্বপ্নিলের খানিকটা অপরাধ বোধ হয় রাহিতার সাথে এমন নির্লিপ্ত ব্যবহার করার জন্য। হাতে রাখা সিগারেটটা নিচে ফেলে সেও আকাশের দিকে তাকায়। গম্ভীর আকাশের দিক তাকিয়ে গম্ভীর মুখে সে নিজেও ভাবতে থাকে রাহিতার কথা। মেয়েটার তো কোনো দোষ নেই এখানে। বাসায় আসার পর তার মা ডেকেছিল রুমে, জানিয়েছেন তার অতীতের ব্যাপারে রাহিতা ও তার পরিবারের অজ্ঞতার কথা। মায়ের মুখে এসব শুনে বেশ অবাক হয়েছিল সে। নিজের অজান্তেই মেয়েটাকে কী সব বলেছে কাল, কষ্ট দিয়ে ফেলেছে। একবার ভেবেছিল সরি বলবে, কিন্তু পরক্ষণেই কি যেন ভেবে নিজের সদ ইচ্ছাকে শুকনোভাবে দমন করে সে। রাহিতা ঘুমিয়ে থাকায় সে বারান্দায় এসে এক মনে এসব ভাবতে ভাবতেই সিগারেট ফুঁকছিল। রাহিতার প্রতিও তার রাগ জন্মায়। মেয়েটাকে আগে থেকেই চিনে সে। মুখে কখনো না বললেও স্বপ্নিল জানে রাহিতা বেশ ভালো একটা মেয়ে। সে একটা সুন্দর লাইফ ডিজার্ভ করে, কিন্তু এসবের পরেও সে কেন রাজি হলো তাকে বিয়ে করতে? যদিও সে জানতো না কিছু, তবুও কোনো কারণে মানা করলেই তো পারত। তবে অন্য কারোর সাথে একটা সুখের জীবন পেত সে। এসব ভাবার মাঝেই সেখানে প্রবেশ করে রাহিতা, এবং তাকে দেখে মনের রাগ মাথা চাড়া দিয়ে ওঠে, বিধায় তাকে ইগনোর করছিল স্বপ্নিল। কিন্তু এই যে এখন তার পাশে চাঁদের আলোর নিচে অশ্রুসিক্ত চোখে আকাশের দিকে তাকিয়ে থাকা মেয়েটা এক অদ্ভুত বন্ধনে টানছে তাকে। স্বপ্নিলের হঠাৎ মন চাইছে তার চোখের পানি মুছে দিতে, শক্ত গলায় বলতে, এখন কাঁদছো কেন এভাবে? কেন আমায় বিয়ে করে নিজের জীবনকে কষ্টে ঠেলে দিলে?
আমার সাথে তোমাকেও কষ্ট পেতে হবে ভাবলেই মনের ভার আরো গভীর হয়ে যায় আমার। কিন্তু মুখ ফুটে সে এসবের কিছুই বলতে পারল না। পুনরায় আকাশের দিকে তাকিয়ে গলা ঝেড়ে বলল, কথায় কথায় চোখ দিয়ে পানি বের করবে না। তোমার চোখের পানি মুছে দেওয়ার জন্য কেউ এখানে বসে নেই। বন্ধুর বাড়ি গিয়েছিলাম, তাই আসতে লেট হয়েছে। এসব বউদের মতো গোয়েন্দাগিরি স্বভাব বাদ দাও, বুঝেছো? হঠাৎ স্বপ্নিলের কথায় পাশ ফিরে রাহিতা মুহূর্তেই চোখাচোখি হয় স্বপ্নিলের সাথে। সে আপাতত দৃষ্টিতে তার দিকেই তাকিয়েছিল। রাহিতা তাকাতেই অপ্রস্তুতভাবে চোখ সরিয়ে নেয় স্বপ্নিলের। কেন যেন এই মেয়ের চোখের দিকে বেশিক্ষণ তাকাতেই থাকতে পারে না সে। কি আছে এই দুটো চোখে যা তার রাগী সত্তাকে অদ্ভুতভাবে কোমল করে তোলে? পরের দিন সকাল, স্বপ্নিল অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছে। যদিও আজ তার ছুটি ছিল, কিন্তু আজকাল বাসায় থাকলে তার দম বন্ধ লাগে। তাই কোনো বাহানা দিয়ে বাসা থেকে বেরোনোর কথা ভাবছিল সে। রেডি হওয়া শেষ করে আয়নায় এক পলক নিজের দিকে তাকালো স্বপ্নিল। তার মতো স্বাস্থ্য সচেতন ছেলেটা মাঝে বিগত কয়েকদিনে বেশ পরিবর্তন এসেছে। হৃৎপুষ্ট শরীর যত্নের অভাবে বেশ কিছুটা শুকিয়ে গেছে। বহুদিন দাড়ি না কাটায় সেগুলোও বেড়ে গেছে বেশ। আবার এক হাতে ব্যবসা সামলানো, সে এভাবে দেবদাস হয়ে ঘুরছিল। তাতে ওর পিছে অফিসের অবস্থাও যে খুব একটা ভালো সেটাও বলার মতো না। সব মিলিয়ে কদিনের মাঝে বিস্তর পার্থক্য এসেছে ওর জীবনে। তবে এ পার্থক্য ভালোর নয়। নিজের জন্য না হলেও নিজের পরিবারের জন্য, মা ও বোনের জন্য হলেও তার নিজেকে ভালো রাখতে হবে। আয়নায় চেয়ে নিজ মনে এসব ভাবছিল স্বপ্নিল। হঠাৎ রুমের দরজা খোলার শব্দ কানে এলে পারফিউম লাগাতে লাগাতে সেদিকে তাকায় সে। নীল রঙের শাড়ি পরে হন্তদন্ত ভঙ্গিমায় রুমে প্রবেশ করে রাহিতা। সাইড টেবিল থেকে এক হাতে ফোন নিয়ে অপর হাতে কপালের সামনে চলে আসা অবাধ্য চুল সরিয়ে নেয়। এলোমেলো কেশগুচ্ছ খোপায় নিবদ্ধ। মেয়েটা কি জানে এই মুহূর্তে তাকে দেখতে কতটা বউ বউ লাগছে? বউ শব্দটা মাথায় আসতেই টনক নড়ে স্বপ্নিলের। সে তো ভুলেই গিয়েছিল তার একটা বউও আছে। রাহিতাকে দেখেই নিজেদের বিয়ের কথা পুনরায় মনে আসে। একই সাথে অজানা বিষাদে ছেয়ে যায় মন। তার জন্মদাত্রী তার অজান্তে এমন এক কাজ করে ফেলেছে যা এক অদ্ভুত দ্বিধাদ্বন্দ্বে ফেলেছে তাকে। না সে পারছে মেয়েটাকে দোষারোপ করে তাকে বউ হিসেবে স্বীকার করতে, আর না পারছে এত তাড়াতাড়ি অতীতের তিক্ত স্মৃতি ভুলে রহিতাকে মেনে নিতে। এ যেন বিশাল উভ সংকট। স্বপ্নিলের চিন্তার মাঝেই রাহিতা প্রশ্ন করে, কোথাও যাচ্ছেন আপনি? হুম। ছোট্ট করে জবাব দেয় স্বপ্নিল। তবুও পুরোপুরি প্রশ্নের উত্তর দেয় না। একবার ভেবেছিল জবাব দিবে না, কিন্তু পর মুহূর্তে কাল রাতে মেয়েটার সেই অশ্রুসিক্ত চোখ জোড়ার কথা মনে হয় নিজের মন পরিবর্তন করে সে। এতে অবশ্য নিজের উপর খানিকটা অবাকও হয় বটে। এই যে এখনো সে সরাসরি রহিতার দিকে তাকাতে পারছে না, কেননা মেয়েটার চোখে মুখে এক অদৃশ্য মায়া আছে যা কিভাবে যেন স্বপ্নিলের রাগকে দমন করে। সেটা কাল রাতেই প্রথমবার উপলব্ধি করেছে সে। তাই তো আর কোনো রিস্ক নিতে চায় না স্বপ্নিল। এখন তার মতে মেয়ে মানেই মরীচিকা। প্রথমে ভালোবাসবে, তারপর একসাথে দুজনের বেঁচে থাকার আশা দেখাবে, অতঃপর শেষ মুহূর্ত এসে ছেড়ে চলে যাবে। তাচ্ছিল্য ভরে ভাবে সে। একই সাথে রাহিতাকে আর চোখে দেখে আর কিছুক্ষণ শোনার আগেই রুম ত্যাগ করে স্বপ্নিল নিচে নামতেই টেবিলে বসতেই মা ও বোনের সাথে দেখা হয় স্বপ্নিলের। ছোট বোন সামিরা কলেজে যাওয়ার আগে ব্রেকফাস্ট করছিল। ভাইকে দেখে মিষ্টি হাসি উপহার দিয়ে বলে, গুড মর্নিং ভাইয়া। অফিস যাচ্ছ নাকি তুমি? হ্যাঁ। ও মা, তা কেন? বিয়ের পর বউকে রেখে এত তাড়াতাড়ি কেউ অফিস যায়? মাত্রই গলা ভেজানোর জন্য পানি মুখে নিয়েছিল স্বপ্নিল। বোনের এহেন কথায় পানি যেন গলায় আটকে গেল তার। সামান্য ভীষণ খেলো সে। সে সময় নিচে নামলো রাহিতা নিজেও। চেয়ারে বসার আগে স্বপ্নিলকে কাশতে দেখে আস্তে করে উঠে যেয়ে ওর পিঠে হাত বুলিয়ে দেখে। স্বপ্নিল শান্ত হতেই তাকে ছেড়ে ধীর পায়ে ওর পাশে চেয়ারে বসে পড়ে সে। আর চোখে সবকিছু পর্যবেক্ষণ করেন দিলারা বেগম। রাহিতা তার কথার মর্যাদা রাখছে, স্বপ্নিলের যত্ন নিচ্ছে। বিষয়টা হৃদয় ছুঁয়ে যায় তার। মেয়েটার প্রতি অসীম ভালোবাসায় ভরে ওঠে মন।
এদিকে নিজেকে সামলিয়ে বোনের দিকে চোখ পাকিয়ে তীক্ষ্ণ কণ্ঠে স্বপ্নিল বলে ওঠে, তোকে এসব কথা কে শিখিয়েছে? কলেজে উঠতে না উঠতেই দেখি পেকে গেছিস। বড় ভাই হই আমি তোর, বেয়াদব। ভাইয়ের থেকে ধমক খেয়ে ভয়ে আর মুখ দিয়ে কথা বের হয় না সামিরার। আর কোনো কথা না বলে চুপচাপ মাথা নিচু করে খেয়ে যায় সে। তার ভাই আগে এরকম ছিল না, ইদানিং একটু বেশি রাগ দেখায়। সব ওই আনিকার দোষ। ওর যাওয়ার পর থেকেই তার ভাইয়ের এমন বাজে পরিবর্তন। মনে মনে এসব ভেবে ক্ষান্ত হয় সামিরা। তবুও নতুন ভাবের প্রতি তার ভালোবাসা জন্মে। রাহিতাকে আগে থেকেই ভালো লাগতো তার। ওদের বাসায় গেলে দুজনে বান্ধবীর মতো গল্প করত। আর সে কিনা এভাবে তার ভাইয়ের বউ হয়ে যাবে তা কখনো স্বপ্নেও ভাবেনি সামিরা। তাই রাহিতাকে নিজের ভাবি হিসেবে বেজায় খুশি সে। পরিবেশ কিছুটা নীরব হতেই হঠাৎ দিলারা বেগম বলে ওঠেন, আজ কেন অফিস যাচ্ছিস তুই? বলেছিলাম না কয়দিন অফিস না যেতে। এভাবে বললেই তো হয় না মা। আমার অবর্তমানে সব কিছু কীভাবে চলছে, কর্মচারীরা ঠিকঠাকভাবে কাজ করছে কি না, তা জানা আমার কর্তব্য। নিজে গিয়ে সব কিছু দেখে না আসা পর্যন্ত আমি শান্তি পাবো না। তাই বাধা দিও না আমায়। আমি জানি বাবা তোর যাওয়া জরুরি, তাই মানা করছি না তোকে। শুধু এজন্যই বলছিলাম যে বেয়ানটা ফোন দিয়েছিল আমায় সকালে, দুপুরে দাওয়াত দিয়েছেন তাদের বাসায়। আমাদের সাথে নতুন জামাই হিসেবে তো তোকেও যেতে হবে। সব বুঝেছি মা, কিন্তু আমার যেতে ইচ্ছে করছে না। কারণটা তুমিও জানো। আলগোছে কথাগুলো বলে ফোঁস করে এক দীর্ঘশ্বাস ছাড়ল স্বপ্নিল। ভালো লাগছে না তার কোনো কিছু। এরই মাঝে সামিরা ব্রেকফাস্ট শেষ করে হাত ধোয়ার জন্য উঠে যেতেই ওর মা বলে ওঠেন, দেখ বাবা, আমি জানি তোর হয়তো এখন কিছুটা অস্বস্তি লাগবে ওখানে যেতে, কিন্তু তোর মনে রাখতে হবে তুই এখন বিবাহিত। আমি তোকে যেভাবেই রাজি করাই না কেন, তুই কিন্তু নিজ মুখে সজ্ঞানে রাহিকে কবুল বলে নিজের বউ হিসেবে স্বীকার করেছিস। তাই মেয়েটা এখন তোর দায়িত্ব। একই সাথে ওর বাড়ির প্রতিও তোর কিছু দায়িত্ব আছে না বাবা? মায়ের কথায় একবার পাশ ফিরে রাহিতার দিকে তাকালো স্বপ্নিল। সেও একইভাবে ওর মায়ের দিকে তাকিয়ে। এরই মাঝে দিলারা বেগমের একটা কথা বারবার মাথায় ঘুরপাক খেতে লাগলো স্বপ্নিলের। তুই নিজ মুখে সজ্ঞানে ওকে নিজের বউরূপে কবুল করেছিস, এটা অস্বীকার করার উপায় নেই। কি এমন ছিল সে কথায় কে জানে। আনমনেই মাথা নাড়িয়ে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য রাজি হয়ে গেল স্বপ্নিল। মাকে জিজ্ঞেস করলো, কখন যেতে হবে? দুপুরেই, একটু আগেই যাবনি না হয়? খাওয়ার সময় গেলে কেমন দেখায়? তুই অফিস যেয়ে যত দ্রুত পারিস তাড়াতাড়ি চলে আসিস, কেমন? আচ্ছা মা, আসি তাহলে। রাহিতা সবকিছু চেয়ে চেয়ে দেখলো শুধু। যদিও সে এখানেই বসেছিল, তবুও কি ওকে একবার বলে চলে যাওয়া যেত না? নাকি স্বপ্নিল ওকে বলে যাওয়ার প্রয়োজনটুকুও মনে করলো না। রাহিতার মুখ দেখে শাশুড়ি যেন সব বুঝে গেলেন। চেয়ার থেকে উঠে ওর কাছে এসে মাথায় হাত রেখে বললেন, মন খারাপ তোকে বলে যায়নি দেখে? বিনিময়ে ব্যথিত নয়নে মেয়েটা নিরুত্তর চেয়ে রইল শুধু। দিলারা বেগম শ্বাস দিয়ে বললেন, আজ তোকে বলে যায়নি দেখে মন খারাপ করছিস? এরপর একদিন দেখবি তোকে না বলে কোথাও যেতেও পারছে না স্বপ্নিল। আমি জানি সেই দিন আসবে, শীঘ্রই আসবে। তুই শুধু একটু ধৈর্য ধর, হতাশ হোস না। ওর মাঝে পরিবর্তনের বীজ রোপণ হয়ে গেছে। তুই শুধু একটু একটু করে তোর ভালোবাসার পানি দে। এরপর স্বপ্নিলের ভালোবাসার ফল শীঘ্রই ভোগ করবি তুই। তার কথায় রাহিতা কি বলবে ভেবে পেল না। এখন মিথ্যে আশ্বাস বাসা বাঁধতে চায় না মনে। সবকিছু কেমন যেন দায়সারা লাগছে তার কাছে। তবুও কিছু বলতে যাবে, এরই মাঝে সামিরা আসে সেখানে। তাদের দুজনকে দেখে একগাল হেসে বলে, একা একা কি গল্প হচ্ছে শাশুড়ি বৌমার? আমাকেও একটু বলো কেউ। তোর না কলেজের সময় পার হয়ে যাচ্ছে? স্বপ্নিল বাইরে অপেক্ষা করছে, তোকে ড্রপ করে দেবে। জলদি যা। ওকে তাড়া দিয়ে বলে উঠলেন দিলারা বেগম। দ্রুত পায়ে দরজায় যেতে যেতে সামিরার আওয়াজ, ভালো কথা মনে করে দিয়েছো মা। তোমার ছেলে যে মেজাজ হয়েছে আজকাল, দেখা যাবে এখন না গেলে আমায় রেখেই চলে যাবে ভাই। সামিরা চলে যেতেই মুখ খোলে রাহিতা। কণ্ঠ স্বাভাবিক করে শাশুড়িকে বলে, রুমে যাই মা, আম্মু ফোন দিয়েছিল একটু আগে। রুমে যাওয়ার আগেই কেটে যাওয়ায় ধরতে পারিনি। আমি কল ব্যাক করে কথা বলবো এখন। হ্যাঁ অবশ্যই রাহি, জলদি যা। আর বেয়ানকে বলে দিস তার জামাইও যাচ্ছে আমাদের সাথে।
ওনার কথায় মাথা নেড়ে রুমের উদ্দেশ্যে প্রস্থান করে রাহিতা। দিন আরম্ভের ব্যস্ততায় সবাই চলে যায় যে যার কাজে। আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ির কুচি ঠিক করছিল রাহিতা। পেছনেই বিরক্ত হয়ে দাঁড়িয়ে আছে স্বপ্নীল। না মেয়েটা নিয়ে যে জলদি রেডি হচ্ছে, না আয়নার সামনে থেকে সরে ওকে রেডি হতে দিচ্ছে। কিন্তু রাহিতা যে চাইলেও তাড়াতাড়ি করতে পারছে না, সেটা স্বপ্নীলকে বোঝাবে কে? জামদানির নতুন শাড়ি হওয়ায় কুচির অংশ এলোমেলো হয়ে যাচ্ছে বারবার। এদিকে ওদের বের হওয়ার সময় হয়ে এলো বটে। অতিষ্ঠ হয়ে শেষমেশ স্বপ্নীল বাহু টেনে ওকে সরিয়ে দিল ড্রেসিং টেবিলের সামনে থেকে। হঠাৎ এমনটা হওয়ায় দুঃখ পেল রাহিতা। একে তো কুচি ঠিক করতে পারছে না, তার মধ্যে না দেখে সে কিভাবে শাড়ি পরবে এখন। চোখে মুখে আধার নামিয়ে শাশুড়ির রুমের দিকে যেতে ধরতেই তার পথ রুখে দাঁড়ায় স্বপ্নীল। এতক্ষণে চোখ তুলে ওর দিকে তাকাতেই সে চুপচাপ নিচে বসে পড়ে হাঁটু গেড়ে। যতক্ষণে বিস্ময়ের রেশ কাটিয়ে উঠছিল, ততক্ষণে স্বপ্নীলের আওয়াজে হুঁশ ফিরে আসে ওর। ভালো করে ধরে থাকো গুচি, নড়বে না একদম। গলায় আটকে যাওয়া শ্বাসরোধ করে কোনো মতে হাতে কুচি ধরে দাঁড়িয়েছিল রাহিতা। স্বপ্নীল মনোযোগ দিয়ে ওর শাড়ির কুচি ঠিক করে দিচ্ছে। এ বিস্ময়ের যেন রেশ কাটিয়ে উঠতেই পারছে না সে। এখন সে কেউ এলে স্বপ্নীলকে দেখলে ভাববে ওদের মাঝে স্বাভাবিক সম্পর্ক বিদ্যমান। এই মুহূর্তে স্বপ্নীলকে নিজের অজান্তেই পুরো দস্তর স্বামীর মতো আচরণ করছে। তা কি সে জানে? নিজের ভাবনায় নিজেই শিউরে ওঠে রাহিতা। খানিক বাদেই ওর ভাবনা চিন্তার মাঝে কেউ কাজ শেষ করে ওর হাতের কুচি ঠিকভাবে ধরিয়ে দিয়ে স্বপ্নীল বলল, এইটুকু কাজ ঠিকমতো করতে পারো না, নিজেরও সময় নষ্ট করলে সাথে আমারও। ভালোভাবে শাড়ি পরতে না পারলে মায়ের কাছে যেতে। আয়নার সামনে দাঁড়িয়ে ঢং করছিলে কেন? মেয়ে মানুষ মানেই ভেজাল, যত সব। গটগট করে এসব কথা বলে এক মনে আয়নায় তাকিয়ে ব্রাশ দিয়ে নিজের চুল আঁচড়াতে লাগলো স্বপ্নীল। ওর কথাবার্তায় ততক্ষণে কিছুটা স্বাভাবিক হয়েছে রাহিতা। জিভ দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে আচমকা বলে উঠল, শুনুন, একটা কথা বলার ছিল। হুম? আয়নায় তাকিয়ে এক ধ্যানে নিজ কাজ করতে করতেই জবাব দিল স্বপ্নীল। কোনরূপ ভনিতা ছাড়াই রাহিতা বলল, আমার মা বাবার সামনে আমার সাথে স্বাভাবিক আচরণ করবেন প্লিজ। এমন কিছু বলবেন না যেন তাদের মনে হয় আমাদের মাঝে স্বামী স্ত্রীর স্বাভাবিক সম্পর্ক নেই। এই অনুরোধটা রাখবেন প্লিজ। আচমকা রাহিতার এমন প্রশ্নে পিছন ভরে স্বপ্নীল। এভাবে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকায় কিছুটা অস্বস্তিতে পড়ে মেয়েটা। কিন্তু ও পুনরায় কিছু বলার আগেই পাঞ্জাবির বোতাম লাগাতে লাগাতে স্বপ্নীলের উত্তর। তুমি না বললেও আমি ওখানে যেয়ে এমন কিছু বলতাম না। তাদের সাথে ভালো আচরণই করতাম, কারণ তাদের তো কোনো দোষ নেই এখানে। তারা তো কিছু জানেই না, তাই এটা আমায় বলার প্রয়োজন নেই। এতটুকু কমন সেন্স আছে আমার মাঝে, বুঝেছো? স্বপ্নীলের কথায় মনে মনে স্বস্তি পেলেও একটি কথা শুনে প্রশ্ন না করে পারে না সে। মুখ ফুসকে অবশেষে বলেই ফেলে, তাহলে তো আমার ক্ষেত্রেও বিষয়টা এরকমই, তাই না? আমিও তো কিছুই জানতাম না, আমারও তো কোনো দোষ নেই। তবে কেন আমার সাথে আপনার এত ঠান্ডা আচরণ? মাত্র পাঞ্জাবির বোতাম লাগানো শেষ করতে এহেন প্রশ্নের সম্মুখীন হয়ে কিছুটা থমকে যায় স্বপ্নীল। এক দৃষ্টিতে চেয়ে থাকে ওর সামনে দাঁড়িয়ে থাকা জলজলে চোখের রাহিতার দিকে। এ চোখের ভাষা অস্পষ্ট, যেন অনেক কিছুর জবাব চাইছে স্বপ্নীলের কাছে, নিজেদের অধিকার চাইছে তার থেকে। কিছুক্ষণ সে মায়াবী চোখে তাকিয়ে পলক সরিয়ে নেয় স্বপ্নীল। এ কেমন যন্ত্রণায় পড়ল সে। বেশ কিছুক্ষণ হলো পরিবেশ নীরব। কিছুক্ষণ আগেই রাহিতার করা প্রশ্নটির কোনো সঠিক জবাব দিতে সক্ষম হওয়ায় স্বপ্নীল আপাতত নিরুত্তর থাকাই বেছে নিয়েছে। এ দুদিনে তার থেকে এরূপ প্রতিক্রিয়ায় অভ্যস্ত হওয়ায় রাহিতা মনক্ষুণ্ণ হলেও এবার সেটাকে বিশেষ পাত্তা দিল না, বরং এক পলকে স্বপ্নীলের দিকে চেয়ে থেকে বলল, আচ্ছা ঠিক আছে, জবাব দিতে হবে না, এখন নিচে চলুন, মা অপেক্ষা করছেন। এবার মাথা নাড়িয়ে তাতে সায় দিয়ে ওর পিছু পিছু নিচে নামলো স্বপ্নীল। মুখে প্রকাশ না করলেও মনে মনে তাকে উত্তর দিতে জোর না করায় রাহিতার প্রতি কৃতজ্ঞ হলো সে। মেয়েটাকে বিয়ের আগে বেশ চঞ্চল বলেই জানতো সে,
অথচ সেই মেয়েটাই তার সাথে বিয়ের পর তার প্রতি এত ধৈর্যশীল আচরণ কিভাবে করছে তা ইদানিং বেশ ভাবাচ্ছে স্বপ্নীলকে। নিচে দাঁড়িয়ে আছেন দিলারা বেগম, তার পাশেই সেজেগুজে রেডি হয়ে আছে সামিরা। ওদের দুজনকে সিঁড়ি দিয়ে নামতে দেখে সে খুশিতে গদগদ হয়ে বলে,